তোমার? আমি না কতদিন কিছু খাইনি, ঘুমাইনি। ধারাবাহিকের শুরুতে আমরা দেখতে পাই রাস্তার মাঝে গায়ত্রী আদিত্যকে বলে, আদিত্য কি হলো, গাড়িতে উঠে বসো, বাড়িতে চলো। এদিকে আদিত্য কিছু না বলেই গাড়িতে না উঠে চুপচাপ দাঁড়িয়ে থাকে। তখন অংশু বলে, আমি নিজে চিনতে পারছি না আমার ছেলেটা এমন হলো কিভাবে, ওকে যে কিছু জিজ্ঞেস করছি তার উত্তর দেওয়ার কোনো বোধ ওর মধ্যে নেই। কিছুক্ষণ পরে পরমা বলে, মা আমি এখানে ওনার সাথে থাকতে চাই। তখন আদিত্য বলে ওঠে, না তোমার এখানে থাকার দরকার নেই। পরক্ষণে অভ্র এসে বলে, তোমার এখানে থাকার কোনো দরকার নেই পরমা, তুমি আমাদের সাথে বাড়ি যাবে। পরবর্তীতে অভ্র আদিত্যকে বলে, আমি কিছু টাকার অ্যারেঞ্জ করেছি। তখন আদিত্য বলে, টাকা লাগবে না, টাকার ব্যবস্থা এদিকেই হয়ে আসে দাদাভাই, তুই সবাইকে নিয়ে বাড়িতে ফিরে যা। এইটা বলে আদিত্য হসপিটালের ভিতর চলে আসে এবং অভ্র মনে মনে বলে, পরমান আমি তোমাকে কখনোই ওদের মাঝে থাকতে দেব না। পরের সিনে আমরা দেখতে পাই সুদীপা হসপিটালের মধ্যে কেবিনের দিকে তাকিয়ে দাঁড়িয়ে থাকে। তখন আদিত্য এসে কিছু ব্যাগ হাতে দিয়ে বলে, আপনি যখন ওই মহিলাকে হসপিটালে আনলেন তখন আপনার কাপড়ে রক্ত লেগে গেছিল, তাই আমি যখন বাড়িতে টাকা আনতে গেছিলাম তখন আপনার জন্য কাপড় এনেছি। আপনি এখানে ওয়াশরুমে গিয়ে চেঞ্জ করে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে আসুন, তাহলে ভালো লাগবে। আদিত্যর কথা শুনে সুদীপা বলে, আমার কোনো খারাপ লাগছিল না, আমি এভাবেই ঠিক ছিলাম, তাছাড়া আমি তো আপনাকে বলিনি আমার জন্য কাপড় আনতে। এরপর আদিত্য বলে, আপনার খারাপ লাগলেও কখনো বলতেন না, তাই আমি নিচে থেকে এনেছি, কারণ এটা আমার দায়িত্বের মধ্যে পড়ে, যান গিয়ে চেঞ্জ করে আসুন। সুদীপার কিছু না বলেই চেঞ্জ করতে যায়। অন্যদিকে আমরা দেখতে পাই ঘরের মধ্যে অভ্র পরমাকে বলে, তুমি একটা মানুষকে নিজের নির্বুদ্ধিতার কারণে মেরে ফেলতে চেয়েছো, সেই দায়বদ্ধতা তোমার নিতেই হবে। তাছাড়া তুমি আমাদের প্রত্যেকের জীবন নষ্ট করে দিয়েছো, আর যার সাথে তুমি গলাবাজি কর তার জন্যই তোমার শীতের সিঁদুর এখনও বেঁচে আছে। তাই সুদীপার সাথে কখনো গলা উঁচু করে কথা বলবে না, সবসময় মাথা নিচু করে কথা বলবে। পরক্ষণে পরমা বলে, তাহলে সব দোষ এখন আমার, যেহেতু আমি সব দোষ করেছি তাহলে আমি সব কিছু দেখে নেব। এটা বলে পরমা তার মা বাবাকে ফোন করে। অপরদিকে আমরা পরমার মা বাবাকে দেখতে পাই, পরমার বাবা শ্রুতিকে বলে, তুমি এত চিন্তা করো না, দেখবে সবকিছু ঠিক হয়ে যাবে। তখন পরমা ফোন করে বলে, বাবা আমার অ্যাকাউন্টে কিছু টাকা পাঠিয়ে দাও, সবাই যেহেতু আমাকে দোষারোপ করছে তাই ওনার সব দায়িত্ব আমার, তোমরা শুধু আমার পাশে থেকো। তোমরা আমার পাশে থাকবে তো বাবা? তখন বড়মার বাবা বলে, এটা তুই কি বলছিস মা, আমরা সবসময় তোর পাশে আছি, আমি তোকে এক্ষুনি টাকা পাঠিয়ে দিচ্ছি। এটা বলে ফোনটা রাখে দেয়। পরের সিনে দেখানো হয় সুদীপা রাতে বেঞ্চে বসে ঘুমিয়ে টলছিল। সেই সময় আদিত্যকে পাশে বসি এবং সুদীপা আদিত্যের কাঁধে মাথা দিয়ে সারা রাত ঘুমিয়ে থাকে। পরের সিনে রাত পোহালে সকাল হতেই পরমা হসপিটালে এসে আদিত্য সুদীপাকে একসাথে দেখে মনে মনে বলে, ওরা এভাবে একসাথে এত কাছাকাছি ঘুমিয়ে আছে। ঠিক তখনই অব্বর এসে যায় আর বলে, যাক এই ভদ্রমহিলার কারণে অন্তত আদিত্য সুদীপা একটু কাছাকাছি আসতে পেরেছে। কিছুক্ষণ পরে ডাক্তার এসে বলে, পেশেন্টের ব্যাপারে আপনাদের সাথে কিছু কথা বলতে চাই। এরপরে সুদীপার আদিত্য ঘুম ভেঙে যায়। তখন ডাক্তার বলে, আপনাদের পেশেন্টের জ্ঞান ফিরেছে, তবে ওনাকে অনেক দিন রেস্ট নিতে হবে, অনেক সেবা যত্ন করতে হবে। পরক্ষণে অভ্র বলে, পরবর্তী তার কোনো সমস্যা হবে তো? তখন ডাক্তার বলে, আপনারা এক্ষুনি আগে বাড়ি নিয়ে যেতে পারেন, বাড়িতে গেলে সবার সাথে মেলামেশা করলেই আর একসাথে থাকলেই হয়তো উনি সুস্থ হয়ে যেতে পারেন। অপরদিকে আমরা দেখতে পাই সুদীপা রূপার কাছে যেতেই রূপা বলে, মা তুমি এসেছো, মা আমি তোমার সাথে থাকতে চাই, তুমি আমাকে কখনো ছেড়ে যেও না, আমি তোমার সাথে বাড়িতে যাব। এদিকে সুদীপা কিছু না বলেই চুপচাপ দাঁড়িয়ে থাকে এবং কিছুক্ষণ চুপ থাকার পরে সুদীপা বলে, আমি আপনাকে ছেড়ে কোথাও যাব না। তখন পরমা বলে, ওই বাড়িতে এখনও তোমাকেই কেউ মেনে নেয়নি, তাহলে এই আগন্তুককে কে মেনে নেবে সেটা একটা বড় ভেবে দেখেছ। পরমা এটাও বলে যে যেহেতু আমার জন্য এত কিছু হয়ে সব দোষ আমার, সেহেতু তুমি কিছুদিনের জন্য আমাদের বাড়িতে ওনাকে নিয়ে থাকবে। ঠিক তখনই পরমা বাবা মা এসে বলে, না তোমার শাশুড়ির বিরুদ্ধে আমরা কখনো কাজ করতে পারবো না, তার থেকে বরং আমি কিছু টাকা দিয়ে দেবো, ওনাকে অন্য কোথাও রাখার ব্যবস্থা করো। পরক্ষণে পরমা বলে ওঠে, তোমরা এটা কি বলছো? এরপর সুদীপা বলে, মেসুমশাই আমাদের টাকার দরকার নেই, আমাদের একটু আশ্রয়ের দরকার, তবে সেটা যে আপনাদের বাড়ি হবে বিষয়টা এমন নয়, আমি ঠিক ওনাকে মানিয়ে থাকতে পারবো। কিছুক্ষণ পরই আদিত্য এসে বলে, আপনি ফিরে যাবেন আপনার নিজের বাড়ির চৌধুরী বেলায়, আমি আপনাকে নিজের স্ত্রী হিসাবে ওই বাড়িতে এনেছি, তাই ওই বাড়িতে আপনি থাকবেন, কাকে নিয়ে যাবেন সেটা নিতান্তই আপনার ব্যাপার। কিছুক্ষণ চুপ থাকার পর সুদীপা বলে, এটা হয় না মিস্টার চৌধুরী, আমার জন্য আপনি কেন এত কষ্ট করতে যাবেন, সবাই আপনাকে কথা শোনাবে, তাছাড়া আমি তো কিছুদিন পরেই চলে যাব, এখন এত মায়ের বন্ধনে বেঁধে কি হবে? ঠিকই তো, আমাকে এখান থেকে একদিন চলে যেতেই হবে, তাছাড়া ডাক্তার তো বললো আমাদের রুমের ব্যবস্থা করে দেবে। এদিকে রূপা বারবার বলেই চলেছে, মা আমি তোমার সাথেই থাকবো, তুমি আমাকে বাড়িতে নিয়ে যাবে। তখনই আদিত গিয়ে বলে, আপনি আপনার মায়ের সাথেই থাকবেন, আপনাকে আমরা বাড়িতে নিয়ে যাব। অন্যদিকে আমরা দেখতে পাই জানলার বাইরে দাঁড়িয়ে মন কুণ্ঠুলা মনে মনে বলে, রূপা যদি সবকিছু মনে পড়ে যায় তাহলে সেটা আমি কখনোই মেনে নিতে পারবো না, তাছাড়া আসান গ্রুপ্ত বাড়ি সবাইকে আমার খোঁজি বের করতে হবে। পরের সিনে দেখি কেবিনের বাইরে দাঁড়িয়ে পরমা তার মা বাবাকে বলে, তোমাদের কাছ থেকে আমি এমন ব্যবহার কখনো এক্সপেক্ট করিনি, তোমরা সবার সামনে আমাকে মাথা নিচু করে দিলে। আসলে কি জানো তো বাবা, ওই বাড়িটা আমার না, শুধুই তোমাদের বাড়ি, আর যদি ওই বাড়িটা আমার হতো তাহলে তোমরা কখনো এমন বলতে পারতে না। পরমা এটাও বলে যে মাঝে মাঝে আমার মনে হয় তুমি আমার পাপা নও।
শেষ সিন আমরা দেখতে পাই ডাক্তার সুদীপ আর আদিত্যকে রূপার সমস্ত টেস্ট রিপোর্ট দিয়ে বলে আপনারা যেহেতু ওনাকে বাড়ি নিয়ে যাচ্ছেন তাই ওনাকে একটু ভালোভাবে যত্ন করবেন, তাহলে দ্রুত সুস্থ হয়ে যেতে পারেন। তাছাড়া আমরা যে সার্জারি করেছি সেটাতে দেখলাম ওনাকে এর আগেও চিকিৎসা করানো হয়েছিল, তবে ওনার ব্রেনে তাপ পড়েছে, সেটা হয়তো অনেক উঁচু থেকে পড়ে গিয়েছে, নয়তো ভারী কিছু দিয়ে আঘাত করা হয়েছে। তখন সুদীপা বলে তাহলে ব্রেনে তাপ পড়ার কারণে উনি সব ভুলে গেছেন, তাই তো? তখন ডাক্তার বলে হ্যাঁ আপনি একদম ঠিক বলেছেন, তবে ওনাকে আর এখানে চিকিৎসা করানো যাবে না, বাইরে নিয়ে চিকিৎসা করতে হবে। এদিকে সুদীপা মনে মনে বলে এখন এইসব বিষয় নিয়ে ভাবার সময় আমার হাতে নেই, এখন একমাত্র লক্ষ্য ওনাকে সুস্থ করে দেলা। তো দর্শক, এই ছিল আজকের আপডেট। পরবর্তী আপডেট সবার আগে পেতে আমার চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করুন।